তটিনীকে ডেড বডি সাজিয়ে পার্টিতে নিয়ে এসে হাজির করলো পরশুরাম। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিকে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে সত্যজিৎকে জিৎ মুখার্জি বারবার অপমান করতে থাকলে তখন তখন সত্যজিৎ বলতে থাকে, এ কেমন ব্যবহার তোর জিৎ? আমি তোর দাদা, তুই ভুলে যাচ্ছিস? তুই আমার সঙ্গে ব্যবহার কি করে করতে পারিস বলতো? তখন এ কথা শুনে সত্যজিতের কথা শুনে জিৎ বলতে থাকে, এরকম ব্যবহারই করবো দাদা, সরি, এছাড়া আমার আর কোনো উপায় নেই। এখন থেকে তুমি এরকমই ব্যবহার পাবে, কারণ কারণ এখানে এখানে তুমি সিনক্রিয়েট করছো। তখন আয়ুষী বলতে থাকে, প্লিজ জেঠু, এখানে এমন কিছু করো না যার জন্য তোমাকে অপমানিত হতে হয়। এখানে এখানে আজকে একটা অনুষ্ঠান চলছে, আর সেই অনুষ্ঠানের অ্যারেঞ্জমেন্ট কে করেছে জানো? তোমার মেয়ে, তোমার বড় মেয়ে নন্দিনী মুখার্জি। এরপরে বিজয় সত্যজিৎকে বলতে থাকে যে, আপনি আপনি প্লিজ একটু নিজেকে ডিফেন্ড করে চলুন। এভাবে আমাদের আমাদের সঙ্গে নাক গলাতে এলে কিন্তু আপনার নিজেরই ক্ষতি হবে, হিতে আপনারই বিপরীত হবে। তখন তখন এ কথা শুনে দীপালি বলতে থাকে, দেখেছো তুমি কাদের সঙ্গে ওঠা বসা করেছো? তুমি এ বাড়ির কেউ নয়। তোমার তোমার এ বাড়িতে কোনো অধিকার নেই, বুঝতে পারলে? তোমাকে পুতুল বানিয়ে রেখেছিল ওরা। আজকে আজকে তুমি ওদের সঙ্গ দিচ্ছ না বিধায় দেখো তোমাকে কোথায় নামিয়ে দিয়েছে। তোমাকে কোথায় কি মনে করছে ওরা? তখন তখন সত্যজিৎ বলতে থাকে, একদম ঠিক বলেছো তুমি একদম ঠিক বলেছো। তখন তখন আয়ুষী বলতে থাকে, তোমরা প্লিজ এখানে এখানে চুপচাপ থাকবে, কোনো সময় কোনো সিন ক্রিয়েট করো না, অনুষ্ঠান পার্টিটা নষ্ট করো না। তখন তখন দীপালি বলতে থাকে, এবার এবার নিজের পাপের প্রায়শ্চিত্ত করো। এতদিন তো পাপ করে এসেছো, সেই সব কিছু প্রায়শ্চিত্ত এখন তোমাকে সহ আমাকেও করতে হবে। এরপরে দীপালি কাঁদতে থাকে আর বলতে থাকে, আমি আমি কি করব আমি বুঝতে পারছি না। তখন তখন প্রাচী এই সবকিছু দেখে অবাক হয়ে যায়। এরপরে বিজিত বলতে থাকে, এখানে এখানে কুমিরের কান্না কাঁদবেন না, ন্যাকা কান্না আমরা দেখতে পারি না, তাই এখানে ন্যাকা কান্না কান্নার কোনো কোনো প্রয়োজন নেই। এখানে এখানে ন্যাকা কান্না করতে হবে না আপনাকে। তখন তখন এ কথা শুনে দেখো যে দীপালি বলতে থাকে, আচ্ছা আচ্ছা, যে তুমি কি মনে হচ্ছে না যে তুমি কাজগুলো বাড়াবাড়ি করছো? এই বাড়াবাড়ি করাটা কি তোমার জন্য ঠিক হচ্ছে? তখন এ কথা শুনে জিৎ বলতে থাকে, কেন কেন বাড়াবাড়ি হবে? কিছুতেই বাড়াবাড়ি হচ্ছে না, আমি যেগুলো করছি সেগুলো একদম ঠিক করছি, একদম ঠিক করছি, বুঝতে পারছো? তখন তখন দীপালি বলতে থাকে, তুমি তুমি যে কাজগুলো করছো, তোমার দাদার সঙ্গে যেরকম ব্যবহার করছো, সেগুলো ব্যবহারের জন্য তোমাকে পস্তাতে হবে, কথাটা মাথায় রেখো। তখন জিৎ বলতে থাকে, আমাকে কিছুতেই পস্তাতে হবে না, আমি কোনোভাবেই পস্তাবো না, আর আমার কেউ কোনোদিন কোনো ক্ষতিও করতে পারবে না। তখন তখন দিলীপ বলতে থাকে, আমার শ্বশুর মশাইয়ের দিকে কেউ হাতও বাড়াতে পারবে না। এই বিজিত লাহিড়ী যতদিন আছে ততদিন ওনার কোনো কোনো ভয় নেই, কোনো টেনশন নেই, আমি আছি তো। আপনি আপনি কোনো চিন্তা করবেন না সত্যজিৎ মুখার্জি, আপনি যদি আমার পাশে থাকতেন, আমার কথা মতো চলতেন, তবে হয়তো বা আজকে আপনাকে এই দিনটা দেখতে হতো না। তখন সত্যজিৎ বলতে থাকে, তুই হয়তো হয়তো ভুলে গেছিস যে এই বাড়িটা আমার, তাই আমার সঙ্গে তুই এভাবে কথা বলছিস কেন? তখন জিৎ হাসতে থাকে আর বলতে থাকে, তোমার বাড়ি? কিছুতেই না, এতদিনে অনেক সইসাবুত হয়ে গেছে, আর সেগুলোর মাধ্যমে বাড়িটা পুরোটাই আমার নামেই চলে এসেছে। তোমার আর কিছু নেই, বুঝতে পেরেছো? তুমি চাইলে এখানে এখানে ভালো করে সেজে স্যুট বুট পরে গেস্টদের আপ্যায়ন করতে পারো, গেস্টরা এলে তাদেরকে ওয়েলকাম জানাতে পারো। আর বৌদি, তুমি তুমি গিয়ে খাবারটা সার্ভ করে দাও। তখন এ কথা শুনে প্রাচী বলতে থাকে, এসব কি বলছো তুমি? জেঠু জেঠু খাবার সার্ভ করবে? জেম্মা খাবার সার্ভ করবে? কিছুতেই না। তখন তখন জিৎ বলতে থাকে, হ্যাঁ প্রাচী, ওরাই করবে, তুমি একদম বাড়াবাড়ি করবে না, বড়দের মাঝখানে কথা বলার সাহস কোথা থেকে পাও তুমি? তখন দীপালি বলতে থাকে, আমি এবাড়ির বউ দীপালি মুখার্জি, আর তুমি আমাকে এসব কি বলছো? তখন জিতের কথা শুনে সত্যজিৎ বলতে থাকে, এই শোনো দীপালি, তুমি যে বললে না আমাকে প্রায়শ্চিত্ত করতে হবে, ঠিক বলেছো, ঠিক বলেছো। আমি এগুলো অমানুষদের তৈরি করেছি, অমানুষদের মানুষ করেছি, যারা যারা আজকে আমাকে এই প্রতিদান দিচ্ছে। তখন তখন দেখা যায় সে বলতে থাকে, শোনো, যদি তোমাদের তোমাদের ভালো না লাগে তবে এখান থেকে চলে যেতে পারো, কেউ তোমাদের বাধা দেবে না। তারপরেও অনুষ্ঠানটা মাটি করো না প্লিজ, এখানে সিন ক্রিয়েট করে অনুষ্ঠানটা মাটি করার চেষ্টাও করো না। তখন তখন দেখা যায় বিজিতকে আয়ুষী বলতে থাকে, বিজিত এসো তো, তোমাকে আমি রেডি করিয়ে দিই, এখানে এখানে থেকে সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই। তখনই সত্যজিৎ বলতে থাকে, আমি তো জেঠুমনি বলছি, আয়ুষী এখনো সময় আছে, বোঝার চেষ্টা কর, তুই এই ছেলেটাকে বিয়ে করিস না, তা না হলে কিন্তু পরে তোকে পস্তাতে হবে। তুই কোনো দিকে
যেতে পারবি না, কোনো কিছুই আর করতে পারবি না। তখন তখন জিৎ বলতে থাকে, আচ্ছা দাদা, তোমার সমস্যা কি বলো তো? তুমি তুমি কেন বাধা দিচ্ছ? একসময় তো তুমি নিজেই বিজিতকে পছন্দ করতে আইসির জন্য, নিজেই তো বিজিতের জন্য সম্বন্ধটা নিয়ে এসেছিলে, তাই না? তবে আজ কেন বারণ করছো দাদা? আমি তো বুঝতে পারছি না তোমার তোমার ব্যাপারটা। আসলে আসলে নিজে এখান থেকে সরে গেছো তো, তাই এখন আমাকেও ওর সঙ্গে সম্পর্ক নষ্ট করাতে চাইছো, তাই তো? এই কারণে এমনটা করছো, আমি কি বুঝতে পারি না? তখন তখন এ কথা শুনে সত্যজিৎ বলতে থাকে, ছি জি ছি, আমি তোকে দেখছি আর অবাক হচ্ছি। যাকে কিনা আমি এতটা নিজের সন্তানের মতো করে আগলে রেখেছি, এতটা ভালোবেসেছি, আজ সেই ভাই আমার সঙ্গে এরকম ব্যবহার করছে শুধুমাত্র কিছু অর্থ সম্পদের জন্য। তখন বিবিধ বলতে থাকে, এটা এটা কিছু অর্থ সম্পদ নয়, এটা একটা পাহাড়ের সমান। এখানে এখানে শুধু নিজেরটাই বোঝা হয়, কখনো অন্যের লাভ লোকসান বোঝা যায় না। বুঝতে পেরেছেন মিস্টার সত্যজিৎ মুখার্জি? এরপরে দেখা যায় আয়ুষীকে নিয়ে বিজিত উপরে চলে যায়। তখন তখন দেখা যায় এ কথা শুনে এ কথা শুনে সত্যজিৎ মুখার্জি কাউকে একটা ফোন করলে ওখান থেকে বলতে থাকে, টোটেনির ডেট। এই কথা শুনে ভয় পেয়ে যায় সত্যজিৎ মুখার্জি। এদিকে পরশুরাম মায়াকে বলতে থাকে, মায়া, আমার একটা স্ট্রেচারের প্রয়োজন, তার সঙ্গে একটা সাদা কাপড় আর একটা ফ্রিজিং গাড়িও লাগতে পারে। তখন এই কথা শুনে মায়া বলতে থাকে, কেন বস, কোনো কি জরুরি কাজ আছে? তখন এই কথা শুনে শিবপ্রসাদ বলতে থাকে, একটা বড় ড্রামা হতে চলেছে, একটা বড় ড্রামা সাজাতে হবে তো মায়া। এসব কিছু তো করতে হবে, তাই না? কি তটিনী, তুমি বুঝতে পারছো? তখন তটিনী বলতে থাকে, আমি তো কিছুই বুঝতে পারছি না, তুমি কি বলছো? তখন শিবপ্রসাদ বলতে থাকে, সবকিছু বুঝিয়ে দেবো, আস্তে আস্তে সবকিছু বুঝতে পারবে, সবকিছুই জানতে পারবে। তখন এ কথা শুনে রটিনী বলতে থাকে, আচ্ছা আচ্ছা তাই? তখন তখন শিবপ্রসাদ বলতে থাকে, হ্যাঁ তাই। তখন রটিনী বলতে থাকে, তুমি স্ট্রেচার দিয়ে কি করবে বলো তো? তখন শিবপ্রসাদ বলে ওঠে, তোমরা কি ছোটবেলায় রামায়ণ পড়োনি? তখন তখন তটিনী বলতে থাকে, হ্যাঁ পড়েছি, আমরা সেজেছিও তো, খেলেছি বেড়েছি সব করেছি। তখন শিবপ্রসাদ বলতে থাকে, আমরাও আমরাও খেলেছি, সবকিছু করেছি, তাই তো নতুন করে একটা অভিনয় করতে হবে, নতুন একটা অভিনয়ে নাম দিতে হবে। তুমি পারবে তো? তখন তো তিনি বলে ওঠে, যেমন কি অভিনয়, তুমি আগে আমাকে আমাকে বলো। তখন তখন এ কথা শুনে শিবপ্রসাদ বলতে থাকে, আমি তোমাকে ডেড বডি সাজিয়ে এখানে নিয়ে আসবো। এরপরে সৌরভ এলে তখনই সৌরভকে ধরে থাপ্পড় মারে পরশুরাম। সৌরভ বলতে থাকে, কি ব্যাপার পরশুরাম, তুই আমাকে মারছিস কেন? কি হয়েছে? তখন শিবপ্রসাদ বলে ওঠে, বেঈমান বেঈমান কোথাকার! এই এই যে ডিপার্টমেন্টে কথা হয় সেগুলো কথা সবটা তুই পাচার করিস। আমার কাছে পাক্কা ইনফরমেশন আছে আর প্রমাণও আছে। তখন এ কথা শুনে দেখা যায় সৌরভ বলতে থাকে, তুই কিন্তু কাজটা মোটেও ভালো করছিস না পরশুরাম। তুই এভাবে আমার গায়ে হাত তুলতে পারিস না, এভাবে আমাকে মারার কোনো রাইট নেই তোর। তখন শিবপ্রসাদ বলতে থাকে, অবশ্যই আছে, তুই আমাদের ডিপার্টমেন্টে থেকে আমাদের সকল খবর শত্রুদের কাছে পাচার করছিস, তাই না? তখন স্যার এসে বলতে থাকে, কি হয়েছে পরশুরাম, এখানে এতটা চিৎকার চেঁচামেচি কিসের? কেন চিৎকার করছো ওর উপরে? তখন শিবপ্রসাদ বলতে থাকে, স্যার, এই ছেলেটা আমাদের ডিপার্টমেন্টের খবর বাইরে পাচার করে অনেক টাকা কামিয়েছে। ওর যদি ব্যাংক অ্যাকাউন্ট আপনি চেক করেন তবে সবকিছু বুঝতে পারবেন। আর যদি ওর বাড়িটা সার্চ করা যায় তবে তো বাড়িতে হয়তো বা হ্যান্ড ক্যাশও অনেক পাওয়া যাবে। এই কথা শুনে স্যার বলতে থাকে, কি বলছো এসব? এরপরে মায়া এসে বলতে থাকে, বস, সবকিছু রেডি, তুমি যেগুলো যেগুলো রেডি করতে বলেছিলে সবকিছুই রেডি হয়ে গেছে। এখন এখন আর কোনো চিন্তা নেই। এদিকে দেখা যায় পার্টি শুরু হয়ে গেলে তখন তখন নন্দিনী আয়ুষীকে দেখে খুশি হয়ে যায়। এরপরে আয়ুষী ও বিজিত দুজনেই একসঙ্গে ডান্স করতে থাকে। তখন বিজিত বলতে থাকে, আয়ুষী, আমি সারা জীবন তোমাকে এভাবে সুখে রাখতে চাই। তখন আয়ুষী বলতে থাকে, সারা জীবন আমাকে আগলে রেখো, কখনো কখনো ছেড়ে দিও না, ঠিক আছে? তখন ডোডো বলতে থাকে, বস, আমি এসেছি। তখন এ কথা শুনে বিজিত বলতে থাকে, ঠিক আছে, আমি দেখতে পেয়েছি তুমি ওখানে বসে রেস্ট নাও, যদি কোনো কিছুর প্রয়োজন হয় ওইটাকে বলে দিও, এনে দেবে, সমস্যা নেই। এরপরে দেখা যায় আয়ুষী ও বিজিত আবার নাচতে শুরু করলে। তখন আয়ুষী অনেক খুশি হয়ে যায়। আয়ুষী বলতে থাকে, আমি তো চাই সারাটা জীবন তোমার বুকে এভাবে মাথা রেখে শুয়ে থাকতে, তোমার বুকে থাকতে, কখনো কখনো আমাকে ছেড়ে যেও না। বিশ্বাস করো, আমাকে ছেড়ে গেলে আমি কিছুতেই তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। তখন দেখা যায় এসব দেখে রাগে গজগজ করতে থাকে সত্যজিৎ মুখার্জি। সত্যজিৎ বলতে থাকে,
আমার মেয়েটা কোথায় আছে, কি করছে, আমি তো কিছুই জানি না। আমার মেয়েটার কোনো খোঁজ পাচ্ছি না, কিচ্ছু কিচ্ছু বুঝতে পারছি না আমি কি করব। এরপরে এরপরে দেখা যায় একে একে সব গেস্টরা আসতে শুরু করলে তখন তখন জিৎ মুখার্জি সবাইকে ওয়েলকাম জানিয়ে চেয়ারে বসতে দেয়। এরপরে দেখা যায় এই রেজিস্টার এলে তখন তখন রেজিস্টারকে বসতে দিয়ে দেখা যায় তখন বিজিতকে বলতে থাকে যে বাবা তুমি চিন্তা করো না, সবকিছু রেডি আছে, রেজিস্টার স্যার এসে গেছে, এখন তোমাদের রেজিস্ট্রিটা হয়ে যাবে। এরপরে বিজিতকে সাইন করতে বললে তখন তখন বিজিত সাইনটা করে দেয়। এরপরে দেখা যায় বিজিত সাইন করা শেষ হলে আয়ুষীকে বলতে থাকে, আয়ুষী এবার তোমার পালা, তুমি সাইনটা করে নাও। এরপরে দেখা যায় আয়ুষী সাইন করতে যাবে তখন তখন বারবার আয়ুষীর কিছু একটা ভাবতে থাকে, সাইন করতে গিয়েও সাইনটা করে না। এরপরে দেখা যায় বিজিত মনে মনে বলতে থাকে, তাড়াতাড়ি করে ফেলো আয়ুষী, তা না হলে তো ঝামেলা হবে। ঠিক তখনই পিকু দৌড়ে এসে সত্যজিৎকে জড়িয়ে ধরে বলতে থাকে, ভালো দাদু আমার মাম্মি আর নেই, আমার মাম্মি গডের কাছে চলে গেছে। আমি এখন কার কাছে থাকবো, কি খাবো, কি করবো, আমি তো কিছুই বুঝতে পারছি না। তখন এ কথা শুনে সত্যজিৎ বলতে থাকে, তার মানে তোমার মাম্মি গডের কাছে চলে গেছে মানে? এসবের মানে কি? কোন গডের কাছে গেছে তোমার মাম্মি? তখন এ কথা শুনে দেখা যায় পিকু বলতে থাকে, ওপরে যে গড থাকে, ওপরে সেই গডের কাছে তো মাম্মি চলে গেছে। আমি এখন কার কাছে থাকবো, আমি তো কিছুই বুঝতে পারছি না। এ কথা শুনে ভেঙে পড়ে সত্যজিৎ মুখার্জি। এরপরে দেখা যায় সত্যজিৎ বলতে থাকে, আমার মেয়েটা এভাবে হারিয়ে গেল। এরপরে কাবির দেখা যায় বাবিনকে পাঠিয়ে দেয় পিকুকে সামলানোর জন্য। এরপরে পিকুকে এসে বাবিন বলতে থাকে, তোমার তো অনেক খিদে পেয়েছে তাই না, এ বাড়িতে অনেক ভালো ভালো রান্না হয়েছে, ওদিকে চলো, মাটন খাবে, ফিশ খাবে, ফিশ ফ্রাই খাবে, সবকিছু যা যা খেতে ইচ্ছে করে তোমার সবকিছুই পাবে, সবকিছু তোমাকে খেতে দেবো। তখন তখন পিকু বলতে থাকে, আমি কিচ্ছু খাবো না। এই বলে দেখা যায় পিকু সত্যজিৎকে জড়িয়ে ধরে বলতে থাকে, ভালো দাদু আমার মাম্মিকে এনে দাও, প্লিজ আমার মাম্মিকে এনে দাও, আমার মাম্মিকে ছাড়া আমি কিছুতেই ভালো থাকতে পারি না, আমার মাম্মিকে ছাড়া আমি কিছুতেই ভালো থাকতে পারবো না। আমি মাম্মির কাছে যাব, তুমি আমাকে প্লিজ মাম্মির কাছে পাঠিয়ে দাও। এরপরে বিজিত বলতে থাকে, আয়ুষী সময় নষ্ট না করে সাইনটা করে দাও, এভাবে সময়টা নষ্ট করো না। ঠিক তখনই শিবপ্রসাদ এসে ঢুকে আর বলতে থাকে, এত বড় একটা খবর শোনার পরেও আপনারা সেলিব্রেশন করছেন, এবারের মেয়ে মরে গেছে, এবারের মেয়েকে মেরে ফেলা হয়েছে, এবারের মেয়েকে এ বাড়িতেই আনা হবে। তবে আপনারা তার জন্য শোকাহত না হয়ে এখানে অনুষ্ঠান করছেন। তখন এ কথা শুনে ভূমিকা বলতে থাকে, এরা সবাই অমানুষে তৈরি হয়েছে, এরা সবাই অমানুষ। তুমি ওদের সঙ্গে কথা বলে কোনো লাভ হবে না শিবপ্রসাদ, তুমি তার চেয়ে বরং এখান থেকে চলে যাও। তখন আয়ুষী বলতে থাকে, এসব কি বলছো তুমি বৌদি, তুমি এসব কি বলছো? তখন এ কথা শুনে নন্দিনী বলতে থাকে, শিবপ্রসাদ গাঙ্গুলি, তুমি কি এখানে সিনক্রেট করতে এসেছো নাকি নাকি অন্য কিছু? যদি এখানে সিনক্রেট করতে আসো তবে এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাও। তখন শিবপ্রসাদ বলতে থাকে, কি করে বেরিয়ে যাই বলুন তো, এভাবে কি বেরোনো যায়? আর আমি এখানে এসেছি তো বেরোবো কেন? এখানে তো অনেক গেস্ট আছে, তাদের মধ্যে আমিও না হয় আছি। এখান থেকে বের করে দিলে সেটা কিন্তু পুরোটাই সিসিটিভি ফুটেজে উঠে যাবে। তখন এ কথা শুনে নন্দিনী বলতে থাকে, তুমি কি আমাদের ব্ল্যাকমেল করছো? তখন বাবিন শিবপ্রসাদকে বলতে থাকে, এই শিবপ্রসাদ গাঙ্গুলি, তোমার এখানে থাকার, এই পার্টিতে থাকার কোনো যোগ্যতা নেই, তুমি এখান থেকে বেরিয়ে যাও বলছি, এক্ষুনি বেরিয়ে যাও। ঠিক তখনই মায়া আসলে মায়াকে দেখে অবাক হয়ে যায় সবাই। এরপরে দেখা যায় মায়াকে শিবপ্রসাদ বলতে থাকে, তুমি যা নিয়ে আসবে ভেতরে নিয়ে এসো তো, ভেতরে নিয়ে এসো মায়া। এরপরে তটিনীকে একটা স্ট্রেচারে শুইয়ে সেখানে নিয়ে আসে। আর এটা দেখে ভয় পেয়ে যায় ডোডো ও কর্ণ ও বিজিত লাহিড়ী। এরপরে মায়া বলতে থাকে, এই মেয়েটাকে নৃশংসভাবে খুন করা হয়েছে, আর এই মেয়েটাকে কে বা কারা মেরেছে সেটা আমরা খুব শীঘ্রই বের করবো, কারণ উনি একজন দায়িত্ববান অফিসার। ওনাকে এভাবে মারার জন্য যে মেরেছে তাকে কঠিন ও শাস্তি দেওয়া হবে। এরপরে তটিনীর লাশটা ভেতরে নিয়ে এসে সবাইকে দেখাতে থাকে শিবপ্রসাদ। তখন বাবিন বলতে থাকে, আচ্ছা তটিনী কি সত্যি মরেছে নাকি আমাদের ফাঁসানোর জন্য
নতুন করে চাল দিচ্ছ। তখন এ কথা শুনে শিবপ্রসাদ বলতে থাকে, এই শকুনের চালটা আপনারা দিতে পারেন, কিন্তু কিন্তু শিবপ্রসাদ গাঙ্গুলি নয়। শিবপ্রসাদ গাঙ্গুলি কখনোই শকুনের চাল দেয় না। শিবপ্রসাদ গাঙ্গুলি সবসময় নিজের মাতানো নিজেই চাল দেয়, নিজে কখনো অন্যের পাঠানো চাল দেয় না, কখনোই না।